কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেতের বিচার চলছে। ওকে নির্দোষ প্রমাণ করার জন্য পুলিশের সহযোগিতায় দুর্গাপুর চলে গেছে একটা লোকেশন ট্র্যাক করে। হাসপাতালে গেছিল, সেখানে জানতে পেরেছে অনুরাধা গুপ্তা নামক একজন মহিলাকে অনিকেত সেই জানুয়ারি মাসের 18 তারিখে ভর্তি করেছিল। ঠিকানা সংগ্রহ করে ওরা 3 জনে চলে গেছে ওই মহিলার বাড়ির কাছে, কিন্তু সবাই মিলে কথা বলবে না। শ্যামলীকে তাই হুইল চেয়ার করে দরজার সামনে অবধি নিয়ে গেছে। বেল বাজিয়ে দিয়ে ওর মন্দা আর রোহিণী বাইরে চলে গেছে। শ্যামলী অপেক্ষা করছে, একটা মহিলা দরজা খুলেছে। শ্যামলীকে ওইভাবে দেখে বলছে যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। বললো আপনি অনুরাধা গুপ্তা? বললো হ্যাঁ। বলছে আপনি এই অবস্থায়? বললো যে আমার কথা আপনি ছেড়ে দিন, আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। বলুন কী কারণ? তখন বলছে আপনি অনিকেত মল্লিককে চেনেন? অনিকেতের নামটা শুনে উনি থতমত খেয়ে গেছেন। বলছে না না, আমি এই নামে কাউকে চিনি না। তখন শ্যামলী বলছে দেখুন স্যারের খুব বিপদ, আপনাকে একটু সাহায্য করতে হবে। আপনাকে কোর্টে সাক্ষ্য দিতে হবে যে ওই তারিখে স্যার আপনাকে হাসপাতালে ভর্তি করতে এসেছিলেন। কিছুতেই স্বীকার করছে না। তখন বলল যে দেখুন আমার কাছে কিন্তু প্রমাণ আছে, দেখুন আমরা হাসপাতালে গিয়েছিলাম, সেখান থেকে ঠিকানা পেয়ে আপনার বাড়িতে এসেছি, আপনি একটু মনে করে বলার চেষ্টা করুন। বলছে দেখুন কত কী তো আমাদের জীবনে ঘটে, আমরা কি সবসময় মনে রাখতে পারি? বলছে প্লিজ ম্যাডাম একটু মনে করার চেষ্টা করুন, ওনার খুব বিপদ। এবার উনি মনে করার চেষ্টা করছেন এইরকমভাবে যে ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে, হ্যাঁ একজন ভদ্রলোক আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন, তারপর তো আমি জানি না উনি কে, আমি তো সেটা বলতে পারবো না। তখন বলল যে আপনি তো দেখেছিলেন? বললো এরকম তো কত লোকের সাথেই আমাদের দেখা হয়, তাই বলে আমি কোর্টে গিয়ে সাক্ষ্য দেব? মনে মনে বলছে আমি কিছুতেই যেতে পারবো না, তাহলে জোড়াবাড়িতে তোলপাড় পড়ে যাবে, আমি সামনে দাঁড়াবো না। কিন্তু শ্যামলীও নাছোড়বান্দা, যখন স্বীকার করছে না, ভদ্রমহিলা বললেন আমার আর কিছু বলার নেই, আমি এইসব ব্যাপারে থাকতে পারবো না। দরজা লাগিয়ে ভেতরে ঢুকে গেলেন। বাইরে অপেক্ষা করছিল মন্দার, রোহিণী, ওরা ভাবছে এতক্ষণ ধরে কী কথা বলছে। তারপরে দেখলো শ্যামলী চলে এসছে। শ্যামলী বলল উনি স্যারকে চেনেন, কিন্তু কোনো কারণবশত উনি বলতে চাইছেন না, কেন আমরা বুঝতে পারছি না। এক কাজ করতে হবে যে মন্দার আর রোহিণী দিদি এই বাড়ির পেছন দিক দিয়ে পাঁচিল টপকে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। মন্দার বলল বলেছিলাম না যে রিভলভার দেখিয়ে কথা আদায় করে নেব। তারপর রোহিণীর দিকে ভয় ভয় তাকিয়েছে, বলছে না না রিভলভার দেখিয়ে না, ভদ্রভাবেই কথা বলে সবটা জানতে হবে। ও বলল ঠিক আছে আমি যাচ্ছি। রোহিণীকে যেতে হবে না, বললো মন্দার তুই ওরম করিস না, রোহিণী দিদিও ভেতরে যাবে। এই যে আমার এই অবস্থা হলো, আমি কিছুই সাহায্য করতে পারছি না, হুইল চেয়ারে বসে আছি, আমাকে তোরা এইখানে রেখে দে, তোরা দুজন যা। রোহিণী গেল মন্দারের সাথে। মন্দার যেই পাঁচিল ডিঙোতে যাবে সেই সময় কুকুরের চিৎকার শুনেছে। ওরে বাবার, এই ভয়ে নেমে গেছে। রোহিণী বলছে হয়ে গেল উত্তরবঙ্গের ত্রাস, মন্দার চৌধুরী সে একটা কুকুরকে ভয় পাচ্ছে, কুকুরের ভয় আর ভেতরে ঢুকতে পারলো না। বললো সর সর, তোকে ঢুকতে হবে না, তুই আমাকে একটু সাহায্য কর, আমি আগে যাচ্ছি, তারপর তুই পেছন পেছন আয়। রোহিণী পাঁচিল টপকে আগে নেমে গেল, পেছন পেছন মন্দার গেল। তাকিয়ে রয়েছে শ্যামলী। ওরা ঘরের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ কোথাও নেই। তারপরে ভাবছে কোনো ক্লু পাওয়া যায় কি না দেখি, দাদাভাইয়ের সাথে এই মহিলার কী সম্পর্ক, হঠাৎ এখানে কেন এলো। এদিক ওদিক দেখছে, দেখতে দেখতে দেয়ালের মধ্যে দেখছে যে অনিকেতের অনেক ছবি এই মহিলার সাথে, সব সাজানো, ছোট থেকে বড় সমস্ত ছবি। ওরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার এত ছবি, আর মহিলা বলে দিল আমি চিনি না, নিশ্চয়ই কোনো গল্প আছে। আর আশপাশে কেউ ছিল না। তখন রোহিণী শ্যামলীকে ফোন করতে বলল, মন্দার ফোন করে বলল দেখ আশপাশে কেউ নেই, তুই ভেতরে ঢুকে আয়, আমি দরজা খুলে দিচ্ছি। ওরা নিচেই ছিল। শ্যামলী হুইল চেয়ার করে ভেতরে আসতেই বলছে দেয়ালের দিকে তাকিয়ে দেখছে অনিকেতের যত ছোটোবেলার ছবি ওই মহিলার সাথে। ওরা ভাবছে স্যারের সাথে কী সম্পর্ক এই মহিলার, বুঝতে পারছে না। নিশ্চয়ই তো কোনো একটা গভীর সম্পর্ক আছে, নাহলে কোলে নিয়ে ছোট থেকে বড় অবধি একসাথে দুজনের ছবি। সেই সময় ওই ভদ্রমহিলা এসে বলছেন কী ব্যাপার আপনারা এখানে, আমাদের তো
আপনারা খুব বিপদে ফেললেন, থানা পুলিশ করতে হবে না কি? তখন শ্যামলী হাত জোড় করেছে, দেখুন আমরা কোনো চোর গুন্ডা বদমাইশ নই, আমরা খুব বিপদে পড়েছি, আপনি যদি সহযোগিতা না করেন তাহলে স্যারকে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না, স্যারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, স্যারের খুব বিপদ। উনি এই কথাটা শুনে হতভম্ব হয়ে গেছেন, এক একবার ভাবছে যে আমি এদের সাহায্য করি, কিন্তু পর মুহূর্তে আবার পিছিয়ে যাচ্ছেন, বলছে যে আমার পক্ষে কিছু করা সম্ভব না, বলছে আপনাকে বলতেই হবে আপনার সাথে স্যারের কী সম্পর্ক, আপনি দয়া করে বলুন। মিথ্যে কেসে উনি ফেঁসে যাচ্ছেন, আপনি কি চান না নির্দোষ প্রমাণ হোক, স্যার বাড়ি ফিরে আসুক? ওনার চরম বিপদ। এবার উনি ভেঙে পড়েছেন, দেখছেন যে আর তো এদের কাছে লুকিয়ে লাভ নেই। তখন উনি বলছেন, ঠিক আছে আমি সবটা বলছি, হ্যাঁ অনিকেত এসেছিল এখানে আমাকে হাসপাতালে ভর্তি করতে। তখন বলছে আপনার সাথে কি সম্পর্ক? বলছে আমি অনিকেতের গর্ভধারিণী মা। যখন বলেছে তখন এরা সব হতবাক হয়ে গেছে যে ওর মা বেঁচে আছে, কেউ জানে না। বলল আমি এই কথাটা বলতে চাইনি, কারণ জোড়াবাড়িতে তোলপাড় পড়ে যাবে, যে পরিবারটা সুখে সমৃদ্ধিতে বেড়ে উঠেছে সেখানে শোকের ছায়া নেমে উঠবে, ওই জন্যই আমি প্রকাশ করতে চাইনি। শ্যামলী মনে মনে ভাবলো স্যারও তো এই কথা বলেছিলেন, জানালো যে স্যারও এই কথা বলেছিলেন। বলছে হ্যাঁ আমি জানি, ও তো বলবেই, কিন্তু কি হয়েছে, ও তো আমার ছেলে, সেই জন্য আমি আমার কথাটা বলেই ফেললাম। ওর যখন চরম বিপদ আমি ওকে সাহায্য করব, ওকে আমি ছাড়িয়ে নিয়ে আসব। যেদিন কিঞ্জল হত্যা হয় সেদিন দুর্গাপুরে এসেছিল ওর মায়ের কাছে, মা মনে হয় অসুস্থ ছিল, মাকে হাসপাতালে ভর্তি করার জন্য এসেছিল, এই কথাটা কেউ জানে না। তখন ওরা সব জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওই ভদ্রমহিলা, উনি এদেরকে সাহায্য করবেন। সমস্তটা ওরা জেনে গেল, স্যারকে এবার ওরা ছাড়িয়ে আনতে পারবে, আর কোনো অসুবিধে হবে না। যে তথ্যটা কেউ জানতো না, অরুণাভও জানে না, পরিবারের লোকজন কেউ জানে না, সেইটা শ্যামলী নিজের বুদ্ধি বলে সমস্তটা আদায় করে নিল, মহিলার কাছ থেকে কায়দা করে জেনে নিল। এবার আর কোনো অসুবিধে হবে না, অনিকেত ছাড়া পেয়ে যাবে। কিন্তু ওদের পরিবারে একটা ঝড় নামবে, কারণ অনিকেতের মা বেঁচে আছে, বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গিয়ে এবার সূর্যর সাথে, অর্থাৎ অনিকেতের বাবার সাথে শ্যামলী আলাদা করে কথা বলতে চাইছে। বলছে বাবা তুমি এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তখন বললো কি বলবি মা, কোনো কি প্রমাণ পেলি, দুর্গাপুরে কিছু পাওয়া গেল? বলছে হ্যাঁ বাবা। বলছে যে বাবা অনুরাধা গুপ্তার সাথে দেখা হয়েছে। বলছে কি, কার কথা বললি? বলছে স্যারের মায়ের সাথে দেখা হয়েছে। বলছে তার মানে? বলল যে হ্যাঁ তুমি মনটাকে একটু শক্ত করো। কাঁদছে সূর্য, বলছে এই নামটা আমরা ভুলেই গেছিলাম, অনেকে তো জানতো না যে ওর মা বেঁচে আছে, আমরা বলেছিলাম আকাশের তারা হয়ে গেছে, পরিবারের সবাই তাই জানতো। এবার ওই ভদ্রমহিলা বলেছিলেন যে জোড়াবাড়ির সম্পর্ক আমি মুছে দিয়েছিলাম, কারণ যখন অনিকেত খুব ছোট সেই সময় আমি একজনকে ভালোবেসে জোড়াবাড়ি ছেড়ে সূর্যকে ছেড়ে বেরিয়ে চলে এসেছিলাম, আমার না আমার ওরা করতো না। সূর্য সকলকে বলেছিল অনুরাধা মরে গেছে, আবার বিয়ে করে অপরাজিতার সাথে সুখে সংসার করছে, ওদের যে সন্তান হয়েছিল সে কিঞ্জল, আর ওদের ছোট বোন রোহিণী। ওদের সংসারটা সুখে দুঃখে কেটে যাচ্ছিল। হঠাৎ করে অনুরাধা চলে আসায় একটা অশনি সংকেত দেখছে, এই কথাটা বলতে চায়নি অনিকেত। এবার সূর্য ভাবছে যে যদি কাঠগোড়ায় অনুরাধাকে নিয়ে আসে সকলে জেনে যাবে যে অনিকেতের মা বেঁচে আছে। অনিকেত কিভাবে যোগাযোগ করলো বুঝতে পারছে না, যে ও তো ছোটো থেকেই জানতো ওর মা মৃত, আকাশের তারা হয়ে গেছে, তাহলে অনেক প্রশ্ন ভিড় করছে। এবার সত্যিটা তো মানতেই হবে, গর্ভধারিণী মা, জন্মদাত্রী, তাকে ছেলে ভুলে যাবে সে তো হয় না। শ্যামলী বলল দেখো বাবা, রক্তের টান, তাই ছেলে যখন বিপদে পড়েছে মা সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক, তুমি একদম ভেঙে পড়ো না। দেখো স্যারকে ঠিক আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো।
কোন বিপদের মুখে ঠেলে দিয়েছে অরুণাভ অনিকেতকে সেটা কেউ জানতে পারলো না। এক বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে আরেক বিপদ সামনে এসে দাঁড়ালো। এবার অপরাজিতা মল্লিক যখন জানতে পারবে যে ওর সতীন বেঁচে আছে তখন কি হবে। যদিও সে বাড়ি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছিল অন্য একটি ছেলের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। জানি না আমরা ডিভোর্স আদৌ হয়েছিল কি না। ডিভোর্স যদি হতো তাহলে অপরাজিতা মল্লিকের বিয়েটা বৈধ হতো, কিন্তু যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে তো অনুরাধা গুপ্তাই এখনও সূর্যের বৈধ স্ত্রী। কী হবে সবটা আমরা জানবো। অনেকে তো ভাবতে পারবে না যে কিভাবে শ্যামলী সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে দুর্গাপুর চলে গেল আর ওর মাকে এনে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিল। জোড়াবাড়ির লোকেদের অবস্থা কী হবে দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।